সরকার যদি আইন দ্বারা কোনো কাউকে বারিত করে, এই প্রশ্নের আমি উত্তর দিতে পারবো না। চর্চার নিয়মিত সংলাপে আমাদের আজকের অতিথি জাতীয় ঐকমত্য কমিশনের সাবেক সদস্য, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। ডক্টর বদিউল আলম মজুমদার, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ। জুলাই সনদ সই হলো, কিন্তু তারপর সমস্যা কোথায়? সমাধান হলো না কেন? জুলাই মাসের শেষেই আমাদের দায়িত্ব শেষ হওয়ার কথা। তারপরে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দাবি উঠেছে আমরা যেন কীভাবে বাস্তবায়িত হবে সেই সম্পর্কে তাদের সাথে আলাপ আলোচনা করে একটা ঐক্যমত্য সৃষ্টি করার চেষ্টা। এটা কি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দাবি, না সরকারের চাওয়া? রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দাবি ছিল এবং প্রবল দাবি ছিল, এবং তার প্রেক্ষিতে আমরা তাদের সাথে আলাপ আলোচনা করেছি। কয়েকটা বিষয় ঐক্যমত্য হয়েছে, যেমন একটা বিষয় ঐক্যমত্য হয়েছে সেটা হলো এটা গণভোট করার ব্যাপারে ঐক্যমত্য হয়েছে। আর আমরা তাদের সাথে আলাপ আলোচনা করেছি, আবার মাঝখানে তাদেরকে ওই যে বিরতিও দিয়েছি। বিরতির লক্ষ্য ছিল তারা নিজেরা আলাপ আলোচনা করে ঐক্যমত্যে যদি পৌঁছতে পারে যে কীভাবে বাস্তবায়িত হবে, তাহলে সেটাই হবে সবচেয়ে উত্তম পন্থা। তো এই ব্যাপারে কিছু কিছু বিষয়ে ঐক্যমত্য হয়েছে, কিছু কিছু বিষয়ে ঐক্যমত্য হয় নাই। তারপরে শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলো আমাদেরকে বলেছে আমরা যেন আমাদের সিদ্ধান্ত দেই, কারণ তারা একমত হতে পারে নাই। তো আমরা একদল বেশ কয়েকজন বিশেষজ্ঞ, যার মধ্যে সাবেক বিচারপতি ছিলেন এবং যে জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন, তাদের সাথে আমরা একাধিকবার নয়, আমরা 11 বার বসেছি। তারপরে আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমরা কতগুলো সিদ্ধান্তে পৌঁছেছি, সরকারের কাছে আমাদের সুপারিশ করার। সেই সুপারিশে আমরা দিয়েছি জাতীয় সনদ সহ, জুলাই জাতীয় সনদ সহ। তো জুলাই সনদ এবং ঐকমত্য কমিশনের সুপারিশ, এই দুটোর মধ্যে অনেক ক্ষেত্রেই পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে, যেটা রাজনৈতিক দলগুলোর আপত্তির প্রধান কারণ। আপনি জাস্টিস বিচারপতি আব্দুল মতিনের সাক্ষাৎকার নিয়েছেন। উনি এখানে সুস্পষ্ট হয়ে বলেছেন যে এই প্রশ্নগুলো উঠেছে, যে এই সমালোচনা হয়েছে, এগুলো দুঃখজনক, এগুলো কাঙ্ক্ষিত নয়। এবং আমি আরেকটা জায়গায় বলেছিলাম যে ওই যে ট্রুথ শ্যাল ট্রাম্প, সত্য বেরিয়ে আসবে। তো এই ব্যাপারে জাস্টিস মতিন অনেক কথা বলেছেন এবং ওখানে সুস্পষ্ট এগুলোর উত্তর আছে। কোনো দল অভিযোগ করেছে যে আপনারা রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা করেছে? এর কোনো ভিত্তি নেই। এই সবগুলো এই যতগুলো বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে এগুলো প্রকাশ্যভাবে হয়েছে, এবং এগুলো বিটিভিতে প্রচারিত হয়েছে। এবং শুধু তাই নয়, প্রত্যেকটা বিষয়ে এগুলোর রেকর্ড আছে। আমরা যেই সরকারের কাছে প্রতিবেদন পেশ করেছি 3700 পৃষ্ঠার, প্রত্যেকটা কাগজ, প্রত্যেকটা ডকুমেন্টের ওখানে কপি আছে। কিন্তু নির্বাচন তো দোরগোড়ায়। সরকার ঘোষণা দিয়েছে জাতীয় আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে। এখন জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়েই যদি রাজনৈতিক দলগুলো একমত না হতে পারে বা কোনো মীমাংসায় না আসতে পারে, তাহলে নির্বাচন নিয়ে তো অনিশ্চয়তা থেকেই যাবে। প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারি মাসের নির্বাচনের কথা সুস্পষ্টভাবে বলেছেন এবং জোরালোভাবে বলেছেন, এবং আমি বিশ্বাস করতে চাই যে ফেব্রুয়ারি মাসের নির্বাচন হবে, এর কোনো বিকল্প নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি ফেব্রুয়ারি মাসের নির্বাচন হতেই হবে। তা না হলে আমরা হয়তো সংকটের দিকে যাব। তো এই ফেব্রুয়ারি মাসের নির্বাচন হওয়াটা জরুরি আমি মনে করি। আপনি শুধু ঐকমত্য কমিশনের সদস্য হিসেবে কাজ করেননি, এর আগে নির্বাচন সংস্কার কমিশন যে গঠন করা হয়েছিল তার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচন সংস্কার কমিশন যেসব প্রস্তাব দিয়েছে, নির্বাচন কমিশন কতটা রেখেছে? এটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব আছে অবশ্যই, কিন্তু ওই যে শেষ বিচারের দায়িত্ব কিন্তু সরকারের। তার মানে সরকারই আপনাদের দিয়ে নির্বাচন কমিশন সংস্কার কমিশন গঠন করে সেই আপনাদের সুপারিশ নাকচ করে দিয়েছে বা গ্রহণ করেনি? অনেকগুলো গুরুত্বপূর্ণ সুপারিশ কারণ সরকারের দায়িত্ব, কারণ সরকার এগুলো আইনে পরিণত করে তারা অধ্যাদেশ জারি করে।
যে অধ্যাদেশটা পরবর্তী সংসদে প্রথম অধিবেশনে এটা অনুমোদন হইতে হবে। তো আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ সুপারিশ করেছিলাম। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সুপারিশ করেছিলাম যে রাজনৈতিক দলের গণতন্ত্রায়ন, রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা, রাজনৈতিক দলের দায়বদ্ধতা। আমরা যদি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই তাহলে কিন্তু রাজনৈতিক দল হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন এই ক্ষেত্রে। তো রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্রায়ন হইতে হবে, রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত হইতে হবে। আমাদের তো এই যে গত সরকারের আমলে সেই আমরা অসহতা, অস্বচ্ছতা, তারপরে দুর্নীতি, দুর্বৃত্তায়নের বহু তথ্য আমরা জানি, তথ্য আমাদের সামনে এসছে। তো এগুলো যদি দূর করতে হয় তাহলে আমাদের রাজনৈতিক দলের মধ্যে গুরুত্বপূর্ণ সংস্কার দরকার। এখানে সরকারের কোনো নমনীয়তা দেখেছেন যে সরকার করতে চেয়েছে করতে পারেনি বা করেনি? যেমন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ সম্পর্কে আমি যে হতাশ বলতে হবে, কারণ আমরা অনেকগুলো সংস্কারের প্রস্তাব করেছি, এগুলো ওই যে সরকার যদি চাইতো এগুলো করতে পারত। তাহলে অর্জন কোথায়? আপনি নির্বাচন কমিশনের সংস্কার কমিশনের প্রধান হিসেবে হতাশ, দুদক কমিশনের যিনি দুর্নীতি দমন কমিশনের যিনি প্রধান, সংস্কার কমিশনের প্রধান তিনিও হতাশ, এরকম আরও অনেকগুলো কমিশনের সবাই হতাশ। তাহলে ধরেন সরকার কি মানে এই দায় কি সরকারকে নিতে হবে না? অবশ্যই নিতে হবে। যেমন আমরা প্রস্তাব করেছি যে ঋণ খেলাপি একটা বড় সমস্যা, এবং আগে তো ঋণ খেলাপি যারা আগের দিন ওই যে কিছু টাকা দিয়ে তারা নির্বাচন করতে পারত। আমি বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলেছি, বিশেষজ্ঞদের সাথে আমরা কথা বলে তারা বলেছে 6 মাস আগে যারা নির্বাচন অংশ নিলে 6 মাস আগে তাদের ঋণ পরিশোধ করতে হবে তারা যদি নির্বাচনে আসতে চায়। তারপরে এখন তো আরও ভয়াবহ আকার ধারণ করেছে ঋণ খেলাপের সমস্যা। তো আমরা এগুলো প্রস্তাব করেছি তাদের ঋণ খেলাপিদের ব্যাপারে আরও কঠোর হওয়ার। আমরা প্রস্তাব করেছি যে হলফনামা দেয়, হলফনামার মাধ্যমে হলফনামায় কোনো অসত্য কথা থাকলে, অসত্য ভাষণ থাকলে সেটি তার মনোনয়নপত্র বাতিল। আমরা যেমন আমরা বলেছি যে হলফনামাগুলো যাচাই বাছাই করা দরকার, বাধ্যতামূলক যাচাই বাছাই করা দরকার, কিন্তু তারা শর্ত সাপেক্ষে এটা আরপিওতে অন্তর্ভুক্ত করেছে কোনো অভিযোগ যদি উঠে। কিন্তু হলফনামা যাচাই বাছাই করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দুর্ভাগ্যবশত যে আমাদের রাজনীতির সাথে যেন জাদুর কাঠি, ক্ষমতার সাথে জাদুর কাঠি যুক্ত হয়ে গিয়েছে। তা আমরা তাদের আয়ের হিসাব দেখেছিলাম যে কী হয়েছে যারা এই যে নির্বাচিত হতে পারে না মেয়রদের, যে যারা নির্বাচিত মেয়র ছিলেন তাদের সবাই সম্পদ একবারে আকাশচুম্বী হয়েছে 4 জনেরই। আবার 2024 সালের নির্বাচনের আগে আমরা যে হলফনামা যাচাই বাছাই করে আওয়ামী লীগের আর বিএনপির যে সব প্রার্থীদের আয়ের তথ্য আমরা দেখিয়েছি। তা আবারও আওয়ামী লীগের 2008 থেকে 2024 পর্যন্ত আকাশচুম্বী হয়েছে গড় আয় সব প্রার্থীদের। আপনার নির্বাচন কমিশন যে সুপারিশ এবং প্রস্তাব, এগুলো সব কিছুর লক্ষ্য তো একটি ভালো নির্বাচন এবং ভালো প্রতিনিধি পাওয়া এবং ভালোভাবে সংসদ পরিচালনা করা এবং দেশকে গণতন্ত্রের অভিমুখে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু 2026 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনটি কি অন্তর্ভুক্তমূলক হবে? সব রাজনৈতিক দলকে অংশ নিতে পারবে? সেটা সরকারের সিদ্ধান্ত, এবং সরকার সিদ্ধান্ত নিয়েছে, এটা আমাদের সিদ্ধান্ত নয়। তো এটা সরকার যে সিদ্ধান্ত নেয় সেভাবেই হবে। আর ওই যেটা আপনি আরেকটা বিষয়, যেমন আমরা নির্বাচনী ব্যয়ের ব্যাপারে দুর্ভাগ্যবশত যারা নির্বাচিত হয়ে আসে কিংবা নির্বাচিত হয় না তাদের সকলের কিন্তু যারাই প্রতিনিধিত্ব করে তাদের কিন্তু নির্বাচনী ব্যয়ের হিসাব দেওয়ার এবং হিসাব দেন না, দিলেও যেটা দেন সেটা প্রকৃত সত্যের ধারে কাছে নেই, সেটা বুঝলাম। কিন্তু আগামী নির্বাচন যাচাই বাছাই করার কোনো রকম ফেব্রুয়ারি নির্বাচনটি অন্তর্ভুক্তিমূলক হবে কিনা, সব দল অংশ নিতে পারবেন কিনা, এটা সরকারের সিদ্ধান্ত, সরকার নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্তের উপর না। কিন্তু আপনারা কমিশনের পক্ষ থেকে যে সুপারিশ করেছেন সেখানে কোনো দলকে বাদ দেওয়ার কথা বলেছেন? আমরা সেটা আমাদের কাজের অংশ ছিল না, আমাদের ম্যান্ডেটের অংশ না। আমাদের নির্বাচন ব্যবস্থাটাকে কিভাবে কার্যকর করা যায়, আরও এই যে এটা আরও গণতন্ত্রকে শক্তিশালী করার ব্যাপারে ভূমিকা রাখতে পারে, সেটাই আমাদের। কারোর বিরুদ্ধে যদি অভিযোগপত্র দায়ের করা হয়
তাকেই নির্বাচন থেকে বারিত করার বিধান কি গণতান্ত্রিক বলে মনে করেন বা ন্যায়সঙ্গত বলে মনে করেন? নির্বাচনে কেউ যদি কোনো অন্যায় করে এবং সে যদি আইনের ব্যত্যয় ঘটায় তার কার্যক্রম, তাহলে সরকার আইনানুগ ব্যবস্থা নিতে পারে। আমরা সরকার তো আইনানুগ ব্যবস্থা নিতে পারে না, সরকার অভিযোগ করতে পারে, আদালত নেবে। হ্যাঁ, তা আদালতের রায়ের আগে কাউকে কি নির্বাচন থেকে বারিত করা যায়? এই প্রশ্ন আপনাকে সরকারকেই করতে হবে। আপনি 2 দশকের বেশি সময় ধরে গণতন্ত্রায়ন, সুষ্ঠু নির্বাচনের পক্ষে আন্দোলন করে আসছেন। আজকে যদি এরকম একটি সমস্যা দেখেন, কেউ যদি আপনার কাছে এসে বলে যে আমি তো কোনো আমার বিরুদ্ধে কোনো মামলা নেই, আমার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই, তাহলে আমি কেন নির্বাচন করতে পারবো না? একজন নাগরিক হিসেবে আপনার কাছে যদি কেউ এই অভিযোগ করে, তাহলে আপনি কি বলবেন? আদালতে যাওয়ার সুযোগ আছে, তারা আইনের আশ্রয় নিতে পারে। আমি তো কোনো সমস্যা দেখি না। এবং যদি কোনো সমস্যা হয় তাহলে, এবং এটা যদি একটা সমস্যা হয়ে দাঁড়ায়, তাহলে সরকারকে জিজ্ঞেস করতে হবে। আপনাকে সরকারকে জিজ্ঞেস করার জন্য অনুরোধ করব। এবং আদালতের দ্বার তো খোলাই আছে। আপনি মতিন সাহেবের যে বিচারপতি মতিনের যে ইয়ে করেছেন, এই ওনার যে আপনি সাক্ষাৎকার নিয়েছেন, তখন আপনি এটা ওই যে আপনি জিজ্ঞেস করেছিলেন, আমার মনে আছে যে অনেক ক্ষেত্রে আইনে বলা থাকে আইনের আশ্রয় নেওয়া যাবে না। তো উনি বলেছিলেন যে সব ক্ষেত্রে আইনের আশ্রয় নেওয়া যায়। তো কেউ যদি সরকারের কোনো সিদ্ধান্তে তারা যদি ওই যে সংক্ষুব্ধ হয়, তারা অবশ্যই আইনের আশ্রয়। নির্বাচন বলতে সব দলের অংশগ্রহণ কি বোঝাচ্ছেন? যারা যোগ্য, যারা অবশ্যই তাদের অংশগ্রহণ কাঙ্ক্ষিত, তারা না, কিন্তু আপনি অনেকগুলো সরকারের বিগত সরকারের অনেকগুলো অন্যায় সিদ্ধান্ত, সেটা আওয়ামী লীগ বিএনপি নির্বিশেষে, অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যেয়ে কিন্তু আপনি পক্ষে রায় পেয়েছেন। তাহলে এখন যদি এই সুষ্ঠু নির্বাচনের ব্যত্যয় ঘটানোর জন্য নির্বাহী বিভাগ যদি কোনো পদক্ষেপ নিয়ে থাকে, তার বিরুদ্ধে আপনি কি আদালতে যাবেন? আমি এখনো আদালতে এই যে আদালতে এখনো 2টো মামলার আমি প্রধান এই যে মানে বাদী রিট পিটিশনের, পঞ্চদশ সংশোধনী, আরেকটা হলো ত্রয়োদশ সংশোধনী বাতিলের যে রিভিউ, সেখানেও আমি পঞ্চদশ সংশোধনী আদালতে এখনো বিচারাধীন আছে এবং হাইকোর্ট রায় দিয়েছে যে এটি বাতিল হয়ে গেছে। আপনি কি মনে করেন যে এই পঞ্চদশ সংশোধনী বাতিল হলে স্বয়ংক্রিয়ভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল হবে, না এক্ষেত্রে নতুন করে আইন করতে হবে? এখন এই ব্যাপারে ভিন্ন মত আছে। যেমন অনেক বিচারকরা এবং এমন অনেক বিশেষজ্ঞরা বলেন যে আদালত যদি বলে ল ডিক্লেয়ার্ড, তাহলে এটা আপনি এটা পুনঃস্থাপিত হয়ে যায়। আবার কেউ বলে যে না, এটা সংসদে গিয়ে একটা বিল উত্থাপন করে এটার মাধ্যমে করতে হবে, এটার মাধ্যমে আবার সংসদে এটা পাশ করতে, নতুন করে আইন করতে হবে। হ্যাঁ, ওটাই আর কি। আদালত কিন্তু ওই যে সংসদ নয়, তাই আদালত যেটাকে অসাংবিধানিক ঘোষণা করেছে, ওটা আবার সংসদে গিয়ে এটা বিল আকারে উত্থাপন করে এটা সংসদে পাশ করতে হয়। এটা বিশেষজ্ঞদের মধ্যে মতদ্বৈততা আছে। তো এখন এটা দেখা যাবে আমাদের আচ্ছা, আমরা শেষের দিকে আসছি। 2টো প্রশ্ন। একটা হচ্ছে জোটের রাজনীতি। আমরা বহুদিন ধরে এই চর্চা দেখে আসছি। এতদিন ছিল জোটভুক্ত দলগুলো নিজ দলের প্রতীক নিয়ে অথবা জোটের কোনো শরিক দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারত, কিন্তু আপনারা সুপারিশ করেছেন যে দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে। এটি নিয়ে বিতর্ক হয়েছে, এর পক্ষে যুক্তি কী? এরপরে 2টো গুরুত্বপূর্ণ যুক্তি। একটা হলো, আমরা যদি একটা উদাহরণ ধরি, একটা শিশু জন্মের পর আপনি যদি এই শিশুটাকে কোলে করেই রাখেন, তাহলে শিশুটা কোনোদিন হামাগুড়ি দিতে পারবে না, শিশুটা কোনোদিন হাঁটতে পারবে না, শিশুটা পঙ্গু হয়ে যাবে। ঠিক তেমনিভাবে আমাদের অতীতে অনেকগুলো দল, যেমন 12 দলীয় জোট, এগুলোর 14 দলীয় জোট, যেমন এগুলো প্রায় ওই যে নাম সর্বস্ব হয়ে গিয়েছিল। কারণ ওই যে তাদের জোটের অংশ থাকার কারণে এবং জোটের আওয়ামী লীগের প্রতীক ব্যবহার করার কারণে। আরেকটা যুক্তি হলো
যে আমাদের ঐক্যমত্য কমিশনের একটা বড় ওই যে বিষয়ে আমরা আলোচনা করেছি এবং ঐক্যমত্য হয়েছে এবং এতে নোট অফ ডিসেন্ট ছিল অবশ্যই, যে উচ্চকক্ষ স্থাপন এবং এটা ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ স্থাপন পিআর পদ্ধতিতে। তো এটা যদি হয় তাহলে কিন্তু এই ছোটো ছোটো দলগুলো যদি নির্বাচন তারা পৃথকভাবে না করে, তারা কিন্তু ওই ওই উচ্চকক্ষের যে তাদের ভোটের হারের যে অংশীদারিত্ব সেটা পাবে না। আমি উচ্চকক্ষ নিয়ে এই প্রশ্নটা করতে চাচ্ছিলাম। বড় দলগুলোই এতে সুবিধাজনক। উচ্চকক্ষের বিষয়ে সব রাজনৈতিক দলই ঐকমত্যে পৌঁছেছে, কিন্তু উচ্চকক্ষ গঠনের প্রক্রিয়াটা নিয়ে দ্বিমত আছে। সেক্ষেত্রে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর উচ্চকক্ষর যে গঠিত হবেই, এর নিশ্চয়তা কি? কারণ যদি তার রাজনৈতিক দলগুলো একমত না হতে পারে, কোনো নিশ্চয়তা নাই। যদি হয় তো এ ব্যাপারে যে আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতে, যে উচ্চকক্ষটা হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে আনুপাতিক হারে সম্ভাবনা রয়েছে। তো এইটা যদি হয় তাহলে ছোট ছোট দলগুলো তাদের একটা অংশীদারিত্ব থাকবে। তাদের জন্য আমি মনে করি তাদের জন্য ঝুঁকিটা বাড়বে। তারা যদি বড় দলের সাথে তারা যদি জোটবদ্ধ হয়ে যদি বড় দলের প্রতীকের কথা বলছে, হ্যাঁ, প্রতীক যদি ব্যবহার করে, তাহলে তাদের আলাদা সত্তা থাকবে না। দুই দিকে তাদের ঝুঁকি আমি মনে করি। একদিকে হলো যে বড় দলের ওই যে বিদ্রোহী প্রার্থী থাকতে পারে, তাহলে এদের পক্ষে ওই যে এমনকি ওই বড় দলের প্রতীক ব্যবহার করেও নির্বাচনে জিতে আসাটা ঝুঁকিপূর্ণ হবে কিনা জানি না, আমি জানি না কতটুকু হবে। বিগত তিনটি নির্বাচনে আমরা দেখেছি যে তারা যারা ক্ষমতাসীন ছিল তাদের ইচ্ছে অনুযায়ী ভোট ব্যবস্থা সাজিয়েছে, যে কারণে কখনো বিরোধী দল নির্বাচনে অংশ নেয়নি, নিলেও জনগণের ভোটাধিকার নিশ্চিত হয়নি। আগামী নির্বাচনে কি আপনি নিশ্চিত যে দল, মত, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবাই তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে? আমি আশাবাদী, কারণ এই সরকার দলীয় সরকার নয়, এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের কোনো পক্ষপাত দুষ্টতা থাকার কথা নয়। যে সরকার কতগুলো সিদ্ধান্ত নেবে ভবিষ্যতে, এবং আমি আশা করি যে নির্বাচনটা সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে এবং গ্রহণযোগ্য হবে, এবং এটাই আমাদের নির্বাচন কমিশনের কাজে কতটা সন্তুষ্ট? ওই যে বৃক্ষতার ফলেই পরিচয়, যখন নির্বাচন হবে তখনই বোঝা যাবে তারা কতটুকু সফল, কতটুকু। এখন পর্যন্ত তাদের এখন পর্যন্ত আমার কাছে তো মনে হচ্ছে তারা প্রস্তুতি নিচ্ছে। এখন মাঠে নেমে যখন খেলতে নামবে তখনই বোঝা যাবে যে এই প্রস্তুতিটা কতটুকু সফল প্রস্তুতি ছিল। ডক্টর বদিউল আলম মজুমদার, আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্যে। এতক্ষণ আমরা কথা বললাম নির্বাচন সংস্কার কমিশনের প্রধান, জাতীয় ঐকমত্য কমিশনের সাবেক সদস্য ও সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারের সঙ্গে।